চান্দিনা রেদন আহমদ কলেজের একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের হৈমন্তীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর পড়াচ্ছি। এর মধ্যে আমরা ভেক্টরের প্রকাশ, ভেক্টরের ধর্ম, ভেক্টরের যোজন নিয়েও আমরা বলেছি। আজকে আমরা ভেক্টর বিভাজন নিয়ে আলোচনা করব। ভেক্টর বিভাজন। তাহলে আজকে পাঠের বিষয় হবে ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন, resolution of vectors, শিখনফল, পাঁচ, লেকচার 3। দুটো রাশি যোগ করে একটা রাশি, দুটা ভেক্টর রাশি যোগ করে একটা ভেক্টর রাশি পাওয়া যায়। আমরা গত ক্লাসে তা পড়েছি এবং যোজনের কয়েকটা নিয়ম আমরা আলোচনা করেছি। আজকে আমরা দেখব ভেক্টরকে কিভাবে বিশ্লেষণ করা যায়, ভেক্টর বিভাজন কিভাবে করা যায়। অর্থাৎ একটা ভেক্টর আর কে সমান্তরাল সূত্র থেকে আমরা দেখেছি ভেক্টর পি এবং কিউকে যোগ করে আমরা আর পেয়েছিলাম। একে বলেছি আমরা ভেক্টর যোজন এবং আর কে বলেছিলাম আমরা লব্ধি ভেক্টর। আজকে দেখব আমরা আর কে বিভাজিত করে বিশ্লেষিত করে আমরা পি কিউ পাবো। তাহলে কোনো ভেক্টর এবং পি এবং কিউকে বলবো আমরা আর ভেক্টরের উপাংশ মানে কম্পোনেন্ট, ভগ্নাংশের কাছাকাছি জায়গা। অর্থাৎ কোনো ভেক্টরকে তার উপাংশে বিভক্ত করার যে পদ্ধতি, তাকেই বলবো আমরা ভেক্টর বিভাজন, যাকে বলেছি আমরা রেজলিউশন অফ ভেক্টরস। অর্থাৎ কোনো ভেক্টরকে ভেঙে তার উপাংশে বিভক্ত করার পদ্ধতিকে বলা হবে ভেক্টর বিভাজন, এবং এই যে বিভক্তকৃত যে অংশগুলো, তাকেই বলবো আমরা মূল ভেক্টরের উপাংশ। এখানে পি এবং কিউ হবে, পি এবং কিউ ভেক্টরটা হচ্ছে আর ভেক্টরের উপাংশ। আর ভেক্টরের উপাংশ হচ্ছে পি এবং কিউ। আজকের আলোচ্য বিষয় ঠিক এটা, পাঠের বিষয় হচ্ছে এটা। তাহলে ভেক্টরকে আমরা ভাগ করার কৌশলটা বা বিভাজিত করার কৌশলটাকে আমরা দেখব। এখানে মনে করি আমরা আর ভেক্টরকে আলফা এবং বিটা কোণে দুটো উপাংশে ভাগ করব। আলফা এবং বিটা কোণে দুটো উপাংশে ভাগ করব এবং আর ভেক্টরকে আমরা মনে করি অভিবাহ দ্বারা প্রকাশ করেছি আর ভেক্টরকে। তাহলে আলফা কোণে যে উপাংশ তাকে বলছি আমরা এ, ওই বাহু দ্বারা প্রকাশ করছি। বিটা কোণে যে উপাংশ তাকে আমি ওসি বাহু দিয়ে প্রকাশ করলাম। সামুদ্রিকটা এঁকে ফেললাম আমরা।
তাহলে এই কোণটা বিটা হলে এটাও বিটা হবে, এই কোণটা হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা। একটু ত্রিকোণমিতির ক্যালকুলেশনে আমরা যাব। ত্রিকোণমিতি, এখানে ত্রিভুজের সাইন সূত্রটা আমাদের জানতে হবে। ত্রিকোণমিতির সামনের দিকে আগলে তোমরা পাবে ম্যাথে, যে কোনো ত্রিভুজের 3টা বাহু যদি চিন্তা করি, এ কোণের বিপরীত বাহুকে ছোট এ, বি কোণের বিপরীত বাহুকে ছোট বি, এবং সি কোণের বিপরীত বাহুকে যদি আমরা ছোট সি বলি, ছোট সি যদি বলি আমরা, তাহলে ত্রিভুজের যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইন, ত্রিভুজের যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইন, তার যদি অনুপাত নেই, এটা একটা ধ্রুব রাশি হবে। এটা কি বলা হয় ত্রিভুজের ক্ষেত্রে? সাইন সূত্র। ত্রিভুজের যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইন, তাহলে এ বাই সাইন এ, বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান ধ্রুব রাশি হবে। এই সাইন সূত্র আমরা ত্রিভুজ ওএবিতে প্রয়োগ করব। সেক্ষেত্রে বুঝতেই পারছো, তাহলে আমরা ত্রিকোণমিতি থেকে এই সূত্রটা জেনে নিলাম। এইটা এখন আমরা এই সূত্র প্রয়োগ করবো। আর একটু বিষয় আমাদের জানতে হবে, সাইন কস টেন আমরা জানি প্রতিটা অপারেটর, আমরা জানি সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, এটাকে লিখতে পারবো সাইন 90 ডিগ্রি ইন্টু 2 মাইনাস আলফা প্লাস বিটা। শিক্ষার্থীরা এটা দ্বিতীয় কোয়াড্রেন্টে পড়ছে। ত্রিকোণমিতি থেকে আমরা জেনেছি অল সাইন ট্যান কস। তাহলে দ্বিতীয় কোয়াড্রেন্টে আমরা যদি এভাবে ঘুরছি, আমরা এভাবে যদি আমরা ঘুরি, তাহলে দেখবো এখান থেকে শুরু করলে সাইন 180 মানে হচ্ছে এই জায়গাটা, এখান থেকে কম এই কতখানি। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে আমাদের কোনটা? তাহলে 180 মাইনাস আলফা প্লাস বিটা, এটা হবে সাইন আলফা প্লাস বিটা। কেন? এটা যেহেতু জোড় সমকোণ, সাইন আলফা প্লাস বিটা। আর পরিচিত তো দ্বিতীয় কোয়াড্রেন্ট, এটা প্লাস হচ্ছে, তত সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা হবে সাইন আলফা প্লাস বিটা। এবার আমরা ত্রিভুজ ও এ বিতে সাইন সূত্র প্রয়োগ করব। ত্রিভুজ ও এ বিতে সাইন সূত্র প্রয়োগ করি আমরা। ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করে আমরা কি লিখতে পারি? প্রয়োগ করে পাই ও এ বাই সাইন ও বি এ সমান এ বি বাই সাইন এ ও বি সমান ও পি বাই সাইন ও এ, ও বি এ ও বি। বুঝতে পারছো তোমরা? তখন ত্রিভুজ এবিসি থেকে আমরা এখানে চলে আসলাম, বা ও এ এই বাহুটা দিয়ে আমরা পি ভেক্টরের পি ভেক্টরের মানকে লিখলাম সাইন ও বি এ মানে সাইন বিটা, এ বি কিউ, এটাও কিউ, এই ভেক্টরের মানকে প্রকাশ করছি আমরা সামুদ্রিক বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল মানে সমান দিক এক আছে, যার জন্য কিউটে এই কিউকে আমরা এইভাবে প্রকাশ করতে পারলাম কিউ বাই সাইন আলফা সমান ও বি মানে আর। আমরা দেখেছি সাইন ও এ বি সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, এটা একটু আগে আমরা প্রমাণ করে দেখেছি, এটা সাইন আলফা প্লাস বিটা। সুতরাং পি সমান আমরা কি লিখবো? জাস্ট বজ্রকোণ থেকে যদি দেখি, পি ইন্টু সাইন আলফা প্লাস বিটা আর ইন্টু সাইন বিটা, তাহলে পি সমান আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। একইভাবে কিউ সমান হচ্ছে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন। তাহলে ভেক্টর বিভাজন আমরা দেখলাম
ভেক্টর বিভাজনের সাহায্যে পদ্ধতির সাহায্যে আমরা আর ভেক্টরকে ভেঙে তার দুটো উপাংশ পি এবং কিউতে পেয়েছি। এখানে উল্লেখ্য যে কোনো ভেক্টরকে উপাংশে ভাগ করতে বললেই হবে না, বলতে হবে কত কোণে তাকে উপাংশে ভাগ করতে হবে। আমরা দেখলাম আর ভেক্টরকে আলফা এবং বিটা কোণে আমরা ভাগ করতে চেয়েছি, এবং আলফা কোণে বিভাজিত অংশটাকে আমরা পি বলেছি, বিটা কোণে বিভাজিত ভেক্টরটাকে বলেছি আমরা কিউ। এবং এখান থেকে আমরা পি এর মান পেলাম আর সাইন বিটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, কিউ সমান আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে যদি আমরা আলফা বিটা জানি এবং আর এর মান জানি, ভেক্টরের মান জানি, তাহলে যে কোনো ভেক্টরের মান যদি জানি এবং তাকে যে কোণে ভাগ করতে হবে এই কোণগুলোর মান যদি জানি, তাহলে বিভাজিত অংশ বা উপাংশের মান আমরা খুব সহজভাবে জেনে ফেলতে পারি। তাহলে এই দুটো খুব গুরুত্বপূর্ণ সূত্র আমাদের, অর্থাৎ বিভাজিত অংশ আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। প্রবাদ আছে, আমরা যদি ধরো দাঁড়াতে না পারি, কেউ যদি বসার জায়গা দেয় আমরা বসে পড়ি, কিছুক্ষণ বসার পর কিন্তু শরীরটা একটু আরাম চায়, আয়েস চায়, আমরা শুতে চাই। শুতে গেলে আমরা আরও পরবর্তী বিভিন্ন আরাম আয়েসের বিভিন্ন উপকরণগুলো আমরা চাইব, এটা স্বাভাবিক বিষয়। তাহলে ভেক্টর যোগ করেছিলাম, আমাদের মনের মধ্যে প্রশ্ন ছিল ভেক্টরকে আবার ভাগ করা যায় কি না, অংশগুলো আমরা পাবো কি না। আমরা দেখলাম যে অংশগুলো পেতে পারি। আর ফিজিক্স যে সাবজেক্টটা মেজারমেন্টের কথা বলছি, পরিমাপের কথা বলছি, আমরা যেহেতু যোগ করেছি বিভাজনও আমরা করতে পারলাম। তাহলে আলফা এবং বিটা কোণে বিভাজন করে আমরা পি এবং কিউ পেয়েছি, তার মান আমরা দেখলাম, রাশিমালাটা আমরা দেখালাম। এখন যদি কেউ বলে তাকে তোমরা লম্ব উপাংশে ভাগ করে দাও, লম্ব উপাংশ মানে কি? দুটা ভেক্টর অবশ্যই আর ভেক্টরকে ভাগ করলে আমরা আলফা বিটা পাবো, কিন্তু পি এবং কিউ এমনভাবে থাকবে যেন আলফা বিটার সমষ্টি 90 হয়। অর্থাৎ পি এবং কিউ যদি পরস্পরের সাথে সমকোণে থাকে, উপাংশ দুটা যদি পরস্পরের সাথে সমকোণে থাকে, তাহলে এই উপাংশগুলোকে বলবো আমরা লম্ব উপাংশ। অর্থাৎ কোনো ভেক্টরকে লম্ব উপাংশে ভাগ করা মানে কি? অবশ্যই আমরা উপাংশে ভাগ করলাম এবং তারা পরস্পরের অবস্থান হবে পরস্পর থেকে সমকোণে বা 90 ডিগ্রি কোণে। তাহলে আমরা এবার যদি বলি লম্ব উপাংশে ভাগ করতে চাই, তাহলে কি অবস্থাটা হবে? চিত্রর শেপটা ঠিক এখান থেকে চলে যাবে একটু অন্যরকম, লম্ব উপাংশ। শিখনফল 5, কিন্তু সেই লম্ব উপাংশের কথাই বলবে। আমরা রেডি করে নিচ্ছি, কারণ লম্ব উপাংশের সাহায্যে আমরা ভেক্টর যোজন বিয়োজন করব। কিন্তু আমরা এর আগে মূল বিষয়গুলো বা ভিত্তিটা আমরা আলোচনা করে নিচ্ছি। লম্ব উপাংশ মানে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। আমরা যদি একটু দেখি, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটাকে অনুভূমিক অক্ষ বলি আমরা, হরাইজন্টাল অ্যাক্সিস, আর এটাকে বলবো আমরা উলম্ব অক্ষ, যাকে আমরা বলছি ভার্টিক্যাল অ্যাক্সিস, উলম্ব অক্ষ। এখন যদি আমরা মনে করি মূলবিন্দু, এটা ছিল আর, এটাকে বলি আমরা পি, এটাকে বলি আমরা কিউ, পি কিউ। আমরা এই কোণটা আলফা বলেছিলাম, এটাকে বিটা বলেছিলাম। তাহলে এখানে আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি, বা বিটা সমান হচ্ছে 90 মাইনাস আলফা, সাইন বিটা সমান হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, যাকে আমরা বলি কস আলফা, এবং সাইন আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু সাইন, আমরা এখান থেকে দেখবো আলফা প্লাস বিটা, এক্স এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ অবশ্যই সমকোণ, সাইন 90 ডিগ্রি, যাকে বলবো আমরা 1। লম্ব উপাংশ যখন ভাগ করবো তখন আমাদের এই বিষয়টা ভেবেই নিতে হবে।
তাহলে আমরা যদি এই সমীকরণটার মধ্যে আমরা আসি, এই সমীকরণটার মধ্যে আমরা আসলে যদি আমরা এই মানটা প্রয়োগ করি, দেখেছি আমরা পি সমান আর সাইন বিটা, আমাদের একটু নিচের দিকে লিখে ফেলি, আমরা দেখি আর সাইন বিটা মানে আর কস আলফা, সাইন আলফা প্লাস বিটা 1 1 হয়ে গেল, আর এটা 1 এটা 1 এটা 1, তাহলে এটা হয়ে যাচ্ছে আর সাইন আলফা। তাহলে যদি আমরা লম্ব অংশে ভাগ করি তাহলে পি এর মান আমরা পেয়ে যাব আর কস আলফা, তখন আর বিটার প্রয়োজন হচ্ছে না, আলফা দিয়ে আমরা কাজটা করতে পারবো। এবং আলফা কি, আর ভেক্টর এবং অনুভূমিক রেখার মধ্যবর্তী, আমাদের মনে রাখতে হবে আলফা কোণটা হচ্ছে ওই ভেক্টর এবং অনুভূমিক অংশের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে পি সমান হয়ে যাচ্ছে আর কস আলফা, এবং কিউ মানে এটা হচ্ছে লম্ব, এটা অনুভূমিক, এটা লম্ব, কিউ সমান হচ্ছে আর সাইন আলফা, পি সমান হচ্ছে আর কস আলফা, কিউ সমান হচ্ছে আর সাইন আলফা। অর্থাৎ অনুভূমিক অংশ সবসময় কোসাইন দিয়ে হবে, লম্ব অংশ সবসময় সাইন দিয়ে হবে। তাহলে আমরা লম্ব উপাংশ নিয়ে কাজ, যোজন বিয়োজন নিয়ে কাজ করবার আগে আমরা প্রথমেই ভেক্টরকে বিভাজন করে আলফা বিটা কোণে তার উপাংশে ভাগ করে নিলাম, দেখে নিলাম, এবং পি এবং কিউ ভেক্টর রাশিমালা। তার পরবর্তীতেই আমরা চলে আসলাম লম্ব উপাংশ, এবং লম্ব উপাংশ থেকে দেখলাম আমরা অনুভূমিক উপাংশ সবসময় কোসাইন কোণ দিয়ে হচ্ছে, উলম্ব উপাংশ সবসময় সাইন দিয়ে হচ্ছে। ব্যবহারিক জীবনে এর অসংখ্য প্রয়োগ আছে, আমরা দু একটা প্রয়োগ আমরা এখনই দেখছি, তারপর পরবর্তীতে আমরা ভেক্টর যোজন এবং বিয়োজনের ক্ষেত্রে যাব। লন রোলার একটা মেশিন, ঘাস কাটার মেশিনের মতো প্রায় লন রোলার। ধরো প্রথম লন রোলারটাকে আমরা ঠেলছি আমরা, আর লন রোলারটাকে আমরা টানছি। কি বিষয়টা হবে, ধরো এক বলে তাকে আমি ঠেলছি, দুটো অংশ আমরা পাচ্ছি, আর যখন টানছি তারও আমরা দুইটা অংশ পাবো। ধরো এফ বল, যেহেতু এফ বল, এদিকের উপাংশ এফ এক্স, এদিকের উপাংশ এফ ওয়াই, এফ এক্স লন রোলারের ক্ষেত্রে কি হয় বিষয়টা, ধরো আমরা যখন ঠেলছি আর টানছি, ঠেলা এবং টানা দুইটাই কিন্তু বল, ঠেলা এবং টানা দুইটাই কিন্তু বল। আমরা যখন ঠেলছি তখন একটা বিষয় কাজ করছে, আর যখন টানছি তখন আরেকটা বিষয়, মানে প্রকৃতিটা একটু ভিন্ন হচ্ছে। বলা হয় লন রোলারটা ঠেলার থেকে টানা সহজতর। ঠেলা এবং টানা দুটোই কিন্তু খুব ভালো বল না, অর্থাৎ কাউকে সরাতে গেলে, কোনো বস্তুকে সরাতে গেলে ঠেলা টানা দুটা বলের প্রয়োজন হয়। নিজে সরছে না, তাহলে অন্যের সহায়তায় সরাতে হচ্ছে। অবশ্যই যন্ত্রকে সরাতে গেলে বাইরে থেকে বল লাগছে, কিন্তু দুটার মধ্যে আমরা বলবো যে ঠেলার থেকে কিন্তু টানাটা অনেকখানি সহজতর হবে, অর্থাৎ লন রোলার ঠেলার থেকে টানা সহজতর। কি হয় তাহলে, এবার ফিজিক্সটার মধ্যে আমরা আসছি, ভেক্টর বিভাজন যেটা আমরা একটু আগে শিখলাম। ধরো এফ বলে এটাকে ঠেলছি, লন রোলারটাকে, যার ওজন ডব্লিউ সবসময় নিচের দিকে কাজ করবে, ডব্লিউ নিচের দিকে কাজ করবে। যখন আমরা ঠেলছি কি হচ্ছে,
ঠেললে এটাকে দুইটা পরস্পর লম্ব উপাংশে ভাগ করে নিলাম। অনুভূমিক উপাংশ fx, উলম্ব উপাংশ fy। এবং fx এই অনুভূমিক উপাংশের কারণেই কিন্তু লন্ড্রটা সামনে যাচ্ছে, আর উলম্ব উপাংশটা তার ওজনের সাথে সম্পৃক্ত হচ্ছে। যখন আমরা ঠেলছি সেই fx বলের কারণে কিন্তু ডান দিকে যাচ্ছে, কিন্তু fy বলটা নিচে দিয়ে কাজ করছে। এমনিতেই তার ওজন w, ঠেলার ক্ষেত্রে তার লব্ধি বল হচ্ছে w প্লাস fy, অর্থাৎ তার ওজন w স্বাভাবিকভাবে আছে, যেমন আমাদের প্রত্যেকের নিজস্ব ওজন আছে। তার সাথে আমরা কি করব, ঠেলার ক্ষেত্রে এই আমরা দুটো বলকে আমরা দুটো উপাংশে ভাগ করে দেখলাম যে তার উলম্ব উপাংশটা এর সাথে যোগ হচ্ছে, অর্থাৎ ডব্লিউর সাথে ঠিক এই পরিমাণ যোগ হচ্ছে, মানে কি ঠেলার ক্ষেত্রে তাকে অনেকখানি ভারী মনে হবে। আর যখন আমরা টানছি লং রডটাকে, তার ওজন ডব্লিউ ঠিকই নিচে দিকে কাজ করছে, কিন্তু এইবার এই যে টানা বলে উলম্ব উপাংশটা উপরে দিয়ে কাজ করছে, তো সেক্ষেত্রে তার লব্ধি বল হবে ডব্লিউ মাইনাস fy, অর্থাৎ এই বলটা উপর দিয়ে কাজ করছে। যতখানি ওজন ছিল তার থেকে ঠিক এই পরিমাণ ওজন উপর দিয়ে কম বলে মনে হবে। আর ঠেলার ক্ষেত্রে ডব্লিউ তো আছে, তার সাথে আবার fy বলটা আলটিমেটলি যোগ হয়ে গেল, অর্থাৎ ঠেলার ক্ষেত্রে লব্ধি বল হলো ডব্লিউ প্লাস fy, টানার ক্ষেত্রে লব্ধি বল হলো ডব্লিউ মাইনাস fy। তাহলে ঠেলা এবং টানার মধ্যে লব্ধি বল কোনটার মানটা কম হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে টানা বলটার ক্ষেত্রে লব্ধি বলের মানটা কম হচ্ছে, ঠেলার ক্ষেত্রে লব্ধি বলের মানটা বেশি হচ্ছে। এই বল লব্ধি বলের মান বেশি হওয়া মানে খুব ভারী হওয়া, অর্থাৎ ঠেলার ক্ষেত্রে লন্ড্রটাকে নাড়তে একটু কঠিন হয়, কষ্ট হয়। টানার ক্ষেত্রে লন্ড্রটা খুব সহজে টেনে নিয়ে যায়। তাহলে লন রোলারের মতো এরকম অনেক উদাহরণ আমরা পাবো। কি উদাহরণ পাবো? আমরা পাবো নৌকায় গুণ টেনে নৌকাকে নিয়ে নেওয়া যায়, গুণ টেনে নৌকাকে সামনের দিকে নিয়ে নেওয়া যায়, গুণ। এখানেও উপাংশিক বিভাজনের বিষয়টা আমরা পাবো, গুণ টেনে নৌকার গতি। গুণ টেনে নৌকার গতি মানে আমরা যদি একটা নদী চিন্তা করি, নদীতে যখন স্রোত থাকছে না, বাতাসও নেই, তখনই গুণ টেনে নৌকাকে নিয়ে নেওয়ার প্রশ্ন আসে। পারে মাঝি মাল্লারা এরকম গুণটা টেনে, বিভিন্ন দৈর্ঘ্যের গুণ টেনে নৌকাকে নিয়ে নিতে হয়, যেহেতু নদীতে স্রোত যখন থাকে না, অন্য কোনো অবলম্বন থাকে না, এখানে বৈঠা নিয়ে বসে থাকে, নৌকা চলছে। এখানে গুণের দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হলে ভিন্ন ভিন্ন রকম বিষয়টা হবে। তাহলে যখন নৌকাকে এগিয়ে নেবার আর কোনো পথ থাকে না, তখন গুণ মানে নৌকার গরুর সাথে একটা রশি বেঁধে মাঝি মাল্লারা তখন টেনে তাকে নিয়ে নেওয়া যায়। এখানেও ঠিক আমরা ভেক্টর বিভাজনের বিভিন্ন বিষয়টা দেখব, ভেক্টর বিভাজনের কৌশল দেখব আমরা, এবং দেখব এই বরাবর অনুভূমিক উপাংশ, এই বরাবর উলম্ব উপাংশ, এবং এখানে কোনটা যদি থিটা হয়, থিটা কোণের বিভিন্ন মানের উপর নির্ভর করে আমরা দেখব যে নৌকাটা বিভিন্ন গতিতে চলছে। অর্থাৎ ভেক্টর বিভাজনের সাহায্যে আমরা নৌকায় গুণ টানাকে ব্যাখ্যা করতে পারি। বড় ট্রলি ব্যাগ, ট্রলি ব্যাগের হাতল যত লম্বা হবে তত ট্রলি ব্যাগটাকে সহজভাবে টেনে নেওয়া যাবে। এটাও ঠিক ভেক্টর বিভাজনের বিষয়। এমনকি আমরা যখন হাঁটি তাও কিন্তু ভেক্টর বিভাজনের কৌশলটা আমরা প্রয়োগ করি। আমরা অনুভূমিক উপাংশের কারণে কিন্তু আমরা যে বল প্রয়োগ করছি পা দিয়ে, অনুভূমিক উপাংশের কারণে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি। উলম্ব উপাংশ আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ করে। ভেক্টর বিভাজনের এরকম অসংখ্য উদাহরণ আছে, আবার ভেক্টর যোজনেরও আমরা অসংখ্য উদাহরণ দেখব। এইভাবে ভেক্টর বিভাজনের সাহায্যে স্বাভাবিকভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ আমরা করে থাকি। একটা যদি আমরা এর একটা গাণিতিক সমস্যা নিয়ে আমরা যদি চিন্তা করি যে বায়ু পশ্চিম দিকের সাথে $60 কোণে
বায়ু পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে বইছে 20 নিউটন বল দ্বারা। বলা হলো এই বায়ু এত বল দ্বারা বইছে, আমরা যদি বলি বায়ু এত বেগে বইছে, বলা হলো সেই প্রবাহিত বায়ুর দক্ষিণমুখী উপাংশের মান বের করো, বা পশ্চিমমুখী উপাংশের মান বের করো, বা পূর্বমুখী উপাংশ বা উত্তরমুখী উপাংশের মান বের করো। আমরা সহজেই কিন্তু বিষয়টা করতে পারবো, কারণ 20 মিটার পার সেকেন্ড বেগে বইছে, তাহলে এটা হচ্ছে অনুভূমিক উপাংশ। এর মান হবে, আমরা যদি বলি FW, এটা হচ্ছে 20 cos 60 ডিগ্রি 20 মিটার পার সেকেন্ড। আর FS দক্ষিণমুখী উপাংশের মান কি হবে? 20 sin 60 ডিগ্রি হবে মিটার পার সেকেন্ড। তাহলে 20 cos 60 হাফ মানে 10 মিটার পার সেকেন্ড। আর 20 sin 60 হচ্ছে রড 3/2 মিটার পার সেকেন্ড। 10 রড 3 মিটার পার সেকেন্ড। রড 3 1.732, তাহলে 17.32 মিটার পার সেকেন্ড। তাহলে যে বলটা 20 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে বয়ে চলছে, তার পশ্চিমমুখী উপাংশ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং দক্ষিণমুখী উপাংশ হচ্ছে 17.32 মিটার পার সেকেন্ড। এবং আমরা যদি এটাকে ওদিকে নিয়ে নিই, তাহলে এই রেখা এবং এই রেখার মধ্যবর্তী কোণ দেখছো, তাহলে কি হয়ে যাচ্ছে? এই রেখা তার মধ্যবর্তী কোণ, এটা কত? 30, তাহলে এটাও কিন্তু 30 হয়ে যাবে, এটা 60 হয়ে যাবে। এবার আমরা পূর্বমুখী উপাংশের মানও কিন্তু বলতে পারি। FE হাট FN হাট বের করে ফেলতে পারি কিন্তু এজিলি, কারণ 60 হলে আমরা এটাকে cos উপাংশ নেব, এটাকে sin উপাংশ নেব। আর এটাকে যদি 30 ধরি, তাহলে এটাকে বলবো আমরা কোসাইন উপাংশ, এটাকে বলবো আমরা সাইন উপাংশ। ঠিক এইভাবে খুব সহজভাবে আমরা ভেক্টর বিভাজনের সাহায্যে আমাদের প্রয়োজনীয় ভেক্টরগুলো আমরা পেতে পারি। এবং ভেক্টরের যে লম্ব উপাংশের যোগের কথা বলবো, ঠিক আমরা ঠিক এই জায়গাতে কিন্তু আমরা চলে আসবো, যে শিকন ফলটা ওদিকে কিন্তু চলে যাব আমরা। এইভাবে ধরো আমরা যদি দুই মাত্রা চিন্তা করি, ধরো একটা ভেক্টর A, এটাকে বলছি আমরা x, এটাকে বলছি আমরা ay। আমরা দেখব এটা x, এটা ay। তাহলে a সমান আমরা পাবো i ভেক্টর, j ভেক্টর, এটাকে বলবো আমরা ix প্লাস jy। অর্থাৎ উপাংশের দুই মাত্রায় আমরা দুটো লম্ব উপাংশের সাথে ভেক্টরকে প্রকাশ করতে পারলাম। এবং কিভাবে ভেক্টর যদি ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে আমরা পাবো, ধরো ও পি কিউ যদি আমরা বলি, আমরা যেভাবে লিখলাম ও কিউ সমান হচ্ছে ওপি প্লাস পি কিউ, যেটা আমরা লিখতে পারলাম যে এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর, যেটাকে বলেছি আমরা এই ক্ষেত্রে এ ভেক্টর। এক্স ভেক্টরকে আমরা লিখতে পারলাম আই এক্স প্লাস জে ওয়াই। এবং এর যে মান সেটা কিভাবে হবে, তাও পিথাগোরাসের উপপাদ্য থেকে বলে ফেলতে পারবো আমরা। কিভাবে? যে ও কিউ স্কোয়ার সমান হবে ও পি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, ও কিউ স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, সুতরাং এ সমান হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস। অর্থাৎ পরস্পর দুইটা লম্ব উপাংশ, এক্স অক্ষ এই বরাবর আমরা ভেক্টরটা কিন্তু এই ওয়াই ভেক্টর বলছি, পরস্পরের লম্বভাবে আছে।
এই জন্য লম্ব উপাংশের সাহায্যে আমরা ভেক্টরের যুগটা করলাম। ইচ্ছা করলে আমরা বিয়োগও করতে পারি, সেক্ষেত্রে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। অর্থাৎ যোজন বিয়োজনের ক্ষেত্রটা ঠিক এরকম হবে 2 মাত্রায়। 3 মাত্রার ক্ষেত্রেও ঠিক আমরা ঠিক এইভাবে আসবো। কীভাবে 3 মাত্রার ক্ষেত্রে? জেড অক্ষ বরাবর আমরা দেখব এই ভেক্টর কাজ করতে, সেখানে ax প্লাস jy প্লাস kz পাবো। বিয়োজনের ক্ষেত্রে আমরা পেয়ে যাব কি ax ভেক্টর মাইনাস ay ভেক্টর মাইনাস az ভেক্টর এভাবে পাবো। এবং তখন 3 মাত্রার ক্ষেত্রে a সমান হবে রুট ওভার অফ x স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। সে 2 মাত্রাই বলি 3 মাত্রাই বলি, উপাংশের সাহায্যে আমরা ভেক্টরকে ঠিক এভাবে যোগ করে আমরা লব্ধির মানটা পেতে পারি উপাংশের সাহায্যে। অর্থাৎ তাহলে লব্ধির মানটা বা যে কোনো ভেক্টরের মান হচ্ছে কি তার উপাংশের বর্গের যোগফলের বর্গমূলের সমান। অর্থাৎ উপাংশের লম্ব উপাংশের সাহায্যে ভেক্টরের মান হবে যে কোনো ভেক্টরের উপাংশের বর্গের যোগফলের বর্গমূলের সমান। আমরা আবারও বলছি যদি 3 মাত্রা হয় তাহলে এখানে শুধু কেবলমাত্র আমরা যোগ করছি। 3 মাত্রা হলে এখানে আমরা তাহলে আগামী ক্লাসে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো একটা ভেক্টরকে কীভাবে প্রকাশ করব। যদিও আজকে আমরা একটু ভিতর থেকে আলোচনা করেছি। আজকে শিক্ষণফল 5 যেটা আমরা শুরু করেছিলাম যে কোনো উপাংশ বা লম্ব উপাংশ, এবং 5 নম্বর শিক্ষণফলটাই ছিল লম্ব উপাংশের সাহায্যে ভেক্টরের যোজন বিয়োজন ব্যাখ্যা। তাও আমরা পুরোপুরি আমরা ব্যাখ্যা করতে পারলাম। স্পষ্টতার জন্য বলছি আমি যে শুরু করেছিলাম আমি ভেক্টর বিভাজন দিয়ে, তারপর লম্ব উপাংশ, পরবর্তীতে আমরা যে শিক্ষণফলের মূল জায়গাটা লম্ব উপাংশের সাহায্যে ভেক্টরের যোজন এবং বিয়োজন আমরা ব্যাখ্যা করতে পারলাম। তাহলে সবাই তোমরা ভালো থেকো।